ক্লাস 5 এর প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে পড়া হচ্ছে অধ্যায় 3। অধ্যায়ের নাম হলো জীবনের জন্য পানি। পড়া হচ্ছে 17 নম্বর পৃষ্ঠা থেকে। তো এখানে বলা হচ্ছে পানি চক্র। পানির অবস্থার পরিবর্তন। আমরা কি কখনো সকালে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি জমে থাকতে দেখেছি? এই পানির বিন্দুগুলো কোথা থেকে আসে? অর্থাৎ সকালবেলা এই যে ঘাসের উপরে যে আমরা পানির ফোঁটা দেখি, এগুলো আসলে কোথা থেকে আসে? এরকম কি প্রশ্ন কখনো মনে হয়েছে? যেমন এখানে ২ টা পরীক্ষা করা হয়েছে। একটা হলো গ্লাস ক, একটা গ্লাস খ। তো এ নাম্বার গ্লাসে স্বাভাবিক পানি দেয়া হয়েছে, আর এখানে দেয়া হয়েছে বরফ। তো বরফওয়ালা গ্লাসে কাঁচের গায়ে ছোট, ছোট পানির ফোঁটা দেখা যাচ্ছে। এটা কিভাবে এলো? এটার ব্যাখ্যা হলো ওই শিশির ওইভাবেই সৃষ্টি হয়। অর্থাৎ সকালবেলা যে আমরা ঘাসের উপরে যে বিন্দু, বিন্দু জল দেখি ওটা হলো শিশির। তো বায়ু যখন কোনো ঠান্ডা বস্তুর সংস্পর্শে আসে, যেমন বাতাস যখন এই যেখানে বরফ আছে এর সংস্পর্শে যখন আসে, তখন বাতাসে থাকা যে জলীয় বাষ্প সেটা ঠান্ডা হয়ে পানির ফোঁটার সৃষ্টি করে। কিন্তু এখানে এমন কিছু হয়নি, কারণ এটা স্বাভাবিক পানি, এটা তো আর বরফ না, সেজন্য এখানে ফোঁটাও হয়নি। কিন্তু ঠান্ডা পানি থাকলে বাতাসের জলীয় বাষ্প ওই ঠান্ডা বস্তুর সংস্পর্শে এসে পানির ফোঁটার সৃষ্টি করবে। তো 18 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে যে রাতে ঘাস, গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে বলা হয় শিশির। বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয়। বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়। বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। এখন নতুন আর একটা বিষয়কে বলা হচ্ছে, সেটা হলো বাষ্প থেকে, অর্থাৎ এই যে জলীয় বাষ্প থেকে পানির যে ফোঁটা হলো, এই প্রক্রিয়ার নামই হলো ঘনীভবন। পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয়। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন। আর বাষ্পীভবন কি? তরল থেকে বাষ্পে। তাহলে বাষ্প থেকে তরল হলে সেটাকে বলা হয় ঘনীভবন বা কনডেনসেশন। আর তরল থেকে বা পানি থেকে যদি বাষ্পে পরিণত হয় তাহলে তাকে বলা হয় বাষ্পীভবন বা ইভ্যাপোরেশন। তাহলে ঘনীভবন আর বাষ্পীভবন কি? ঘনীভবন হচ্ছে জলীয় বাষ্প, অর্থাৎ বাষ্প থেকে যখন পানিতে পরিণত হয় তখন সেটাকে বলে ঘনীভবন। আর বাষ্পীভবন হলো তরল থেকে বা পানি থেকে বাষ্পে পরিণত হলে তাকে বলা হয় বাষ্পীভবন। এখন এখানে বলা হচ্ছে তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয়, পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। আবার জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়। যখন পানিকে শীতল করা হয় তখন তা জমে কঠিন বরফে পরিণত হয়। তাহলে আমরা জানলাম পানির রূপ ৩টি। একটা হলো বরফ অবস্থা, যেটা হলো কঠিন অবস্থা, আর একটা পানি যা তরল অবস্থায় থাকে, আর একটি বাষ্প। তাহলে পানির অবস্থা কয়টা? ৩টা। এই যেখানে পানির ৩টা অবস্থা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। যে প্রথমে এটা থাকে বরফ। বরফকে যদি আমরা তাপ দেই তাহলে এটা তাপ প্রয়োগ করলে বরফ গলে পানিতে পরিণত হবে। আবার এই পানিকে যদি আমরা বেশি পরিমাণে তাপ দেই তাহলে পানি কি হবে? অতিরিক্ত তাপ পাওয়ার ফলে উষ্ণ হয়ে বাষ্প আকারে, ধোঁয়া আকারে উপর দিকে চলে যাবে, জলীয় বাষ্প হয়ে যাবে। আবার এটা ধরা যাক যে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি, একটু শীতল করি, তাহলে এটা পানিতে আবার পরিণত হবে। আবার এই পানিকে যদি আরো বেশি ঠান্ডা করা হয়, ডিপ ফ্রিজে রাখা হয়, তাহলে ধীরে ধীরে এগুলো কিন্তু বরফ হয়ে যাবে, পানি জমে একদম হিম হয়ে বরফে পরিণত হবে। তাহলে পানি কিন্তু ৩টা অবস্থায় প্রাপ্ত হয়, সেটা হলো কঠিন অবস্থা বা বরফ অবস্থা, আর একটা পানি অবস্থা, তরল, এটা হলো তরল অবস্থা, আর একটা হচ্ছে জলীয় বাষ্প, যেটা বাষ্পীয় অবস্থা। তাহলে এইভাবে পানিকে কিন্তু ৩টা রূপেই দেওয়া যায়। এক প্রসেসের উষ্ণ করলে সে এক অবস্থা প্রাপ্ত হয়, আবার ঠান্ডা করলে আরেক অবস্থা প্রাপ্ত হয়।